এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। দেখেছিস, বলেছিলাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন সময় আহান চেঁচিয়ে আস্তে আস্তে বলল, ওভাবে ভাবে তোমার সাথে একজন দেখা করতে এসেছে। অয়ন্তী লিজাকে পরে কল দিবে বলে কল কেটে দেয়। অয়ন্তী আহানের সাথে নিচে নামে। কে দেখা করতে এসেছে তার সাথে? অয়ন্তীকে দেখে জোহরা বেগম বলেন, অয়ন্তী, তোমার সাথে অবন্তীর নামের একটা মেয়ে দেখা করতে এসেছে। অয়ন্তী হতবাক হয়ে বলল, অবন্তী। এর মাঝে যারা বলল, ভাবি, তোমার বোনের নামও তো অবন্তী, তাই না? জোহরা বেগম বলেন, তাই তো, আমার তো এটা মাথায় আসেনি। অয়ন্তী কিছু না বলে সোজা বাড়ির মেইন গেটের সামনে দ্রুত পায়ে হেঁটে দাঁড়ায়। তার সামনে অবন্তী আর তার আদরের বোন দাঁড়িয়ে আছে। অবন্তী দু কদম এগিয়ে এসে সহজ গলায় বলল, কেমন আছো আপু? অনেক দিন পর দেখা হলো। অয়ন্তীর চোখ টলমল করছে, চোখের পানিরা উপচে পড়ছে। আজ কয়েক মাস পর বোনের কণ্ঠ শুনতে পেয়েছে সে। অয়ন্তী অবন্তীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শরীর মৃদু কাঁপছে তার। সকলে হতবাক হয়ে তাকে। অবন্তী বোনের পিঠে হাত বুলিয়ে বলল, আরে, এত কাদার কি আছে? শান্ত হও। অয়ন্তী ধীরে সুস্থে শান্ত হলো। অবন্তীর বোনের চোখের জল মুছে দিল। অয়ন্তী ভাঙা গলায় বলল, 4 মাস পর অভিমান কমলো? অভিমান করাটা কি যুক্তিসঙ্গত ছিল না? অয়ন্তী ওই বিষয়ে কথা বাড়াতে চায় না, তাই অন্য প্রসঙ্গ তুলে বলল, হঠাৎ এখানে? বাবা মামুনি জানে তুই যে এখানে এসেছিস? জানে। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। সারপ্রাইজ দিব বলে। এর মাঝে জোহরা বেগম বলেন, আচ্ছা আচ্ছা, দুই বোন ভেতরে চলো, ভিতরে গিয়ে কথা হবে। ভেতরে চল। সকলেই শেখ বাড়ির অন্দরমহলে আসলো। অবন্তী এখানে আসার কারণটা হলো বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউ দিয়েই সে চলে যাবে, আর এক সপ্তাহ পরেই তার ইন্টারভিউ। বেলা 11:30 বাজতে চলল, কিন্তু রিহান এখনও বিছানায় কুম্ভকর্ণের মতন পড়ে আছে। সারা রাত জেগে অফিসের কাজ করছে, যার দরুন ঘুম আজ তাকে রেহাই দিচ্ছে না। কিন্তু নিচ থেকে আসা চেঁচামেচি শুনে রিহানের ঘুম পাতলা হয়ে এলো। ভ্রুকুচকে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখ চেপে ধরে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বিরক্তিকর গলায় বলল, এত চিৎকার চেঁচামেচি কিসের? বাড়িতে কেউ কেউ এসেছে নাকি? রিহান ঘুমে ঢলতে ঢলতে রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে নিচে তাকাতেই চোখের সাদা অংশ স্বাভাবিকের চেয়ে বড় বড় হয়ে যায়। এতক্ষণে ঘুমের ছুটে গেছে পলকে, কিন্তু সে কি ভুল দেখছে নাকি? রিহান চোখ কচলিয়ে পুনরায় তাকালো। না, ভুল নয়, সত্যি। তার সামনে তার জীবনে আসা প্রথম ভালোবাসার নারীরই বসে আছে। কিন্তু এই মেয়ে এখানে কী করছে? আর তার বাড়ির সবাই এত হেসে হেসে কথা বলছে কেন এই মেয়ের সাথে? রিহান তৎক্ষণাৎ রুমে ঢুকে ল্যান্ডলাইনে ফোন করলো। যারা ফোন ধরলো। হ্যালো। আমার রুমে আয়, কুইক। বলেই কেটে দেয় ফোন। যারা হতভম্ব হয়ে পড়লো। রুমে আয় মানে? বাড়ি থেকে বাড়ির ল্যান্ডলাইনে কল দেওয়ার মানে কি? অগত্যা যারা চললো ছোট ভাইয়ের রুমে। যারা রুমে ঢুকতে রিহান অস্থির কণ্ঠে বলল, মেয়েটা কে রে? যারা ভ্রুকুচকে বলে, কোন মেয়েটা? আরে, নিচে যেই মেয়েটা এসেছে সেই মেয়েটা। ও, ওই মেয়েটা তো ভাবির ছোট বোন। রিহান হতভম্ব হয়ে বলল, ভাবির বোন মানে? অবন্তী আপু আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসছে। ও, অবন্তী ওই মেয়ের নাম? যারা চিন্তিত গলায় বলল, অবন্তী, এতে এত অবাক হওয়ার কি আছে? না, কিছু না, তুই যা। যারা চলে যায়। হলো কি হঠাৎ ভাইয়ের? রিহান কোমরে 2 হাত রেখে উচ্চস্বরে হেসে ওঠে। এত বড় ধোকা দিল ওই পুচকি মেয়ে তাকে। আসল নাম অবন্তী, আর তাকে বলল পাপড়ি। রিহান বিড়বিড় করে বলল, ওকে ফাইন, আমাকে ধোকা দেওয়া না, এ শোধ আমি নিব। মিস না না না, মিস অবন্তী। টিভির পর্দায় জাহিনকে দেখানো হচ্ছে নির্বাচন অফিসের সকল নেতাবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করছে। সেই দৃশ্যটা ত্রিনভ ঠোঁটে রহস্যময় হাসি রেখে দেখছে। ত্রিনভের পাশে দীনেশ বসা, সে বিরস কণ্ঠে বলল, শালা তো মুখ থেকে হাসি যেন সরছেই না। ত্রিনভ সুরে সুরে বলল,
হেসে নিক, হেসে নিক, যত পারে হেসে নিক, প্রাণ ভরে হেসে নিক। এরপর যে হাসতে পারবে না। দিনেশ আগ্রহ সহিত বলল, কি করবে ভাই? সময় হোক বলবো। বলছিলাম কি ভাই, আমাদের দলটা একটু ভারী করা যেত না? মানে? মানে দেখো, তুমি ওই জাহিন হারামি তোমার শত্রু, আবার ওই খলিলেরও শত্রু। এখন তুমি আর খলিল যদি এক হও, তাহলে ওই জাহিনকে পরাস্ত করতে সোজা হবে। ত্রিনব সশব্দে হেসে বলল, ওই বুড়ে শালারে আমার দলে ফিরাবো তুই ভাবলি কি করে? ওই বুড়ের বেল শেষ, জনগণ যে এরা পিড়েনি, এটাই ওর ভাগ্য। কিন্তু ভাই, কোনো কিন্তু নয়। এই চিনব একে 100, দরকার পড়লে নিজের কৃতকর্মের ফল ওই বুড়ের ঘাড়ে চাপিয়ে দেব। রিহান চোখে মুখে রহস্যময় হাসি রেখে অবন্তীর দিকে তীক্ষ্ণ চাউনি ফেলে চেয়ে আছে। অবন্তী যখন রিহানকে দেখে তখন ভূত দেখার মতন চমকে ওঠে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থির চোখে তাকিয়ে আছে। সত্যি রিহান তার সামনে নাকি ভুল দেখছে? অবন্তী কয়েকবার চোখের পাতা ফেলে তাকালো। না, সত্যি তো রিহান। যারা হাসি মাখা গলায় বলল, অবন্তী আপু, আমার আরেক ভাইয়া আর তোমার বিয়াই। রিহান বাঁকা হেসে বলল। ভালো আছেন বেন সাহিবা? অবন্তী রাও করল না। সে বাকশক্তি হারিয়ে ফেলেছে যেন। এতদিনের সকল মিথ্যাচার তো ধরা পড়ে গেছে রিহানের কাছে নিমিষে। তার নাম যে পাপড়ি নয় সেটাও জেনে গেছে এতক্ষণে হয়তো। কি হবে এবার? এসব ভেবে অস্বস্তিতে মুখ পাংশুটে হয়ে গেল অবন্তীর। রিহান খোঁচা মেরে বলল, বেন সাহিবা কি বোবা নাকি যে কথা বলছেন না? যারা হেসে উড়িয়ে বলল, কি বলছো ভাইয়া এসব? বোবা হতে যাবে কেন অবন্তী আপু? রিহান এক ভ্রু উপরে তুলে বলল। তাহলে কথা বলছেন না কেন? যারা অবন্তীকে 2-3 বার ডাকলো, কিন্তু কোনো সাড়া আসলো না অবন্তীর তরফ থেকে। যারা তার জন্য অবন্তীর বাহুতে হাত রেখে বলল, অবন্তী আপু কোথায় হারিয়ে গেলে? অবন্তী নিজ ধ্যানে ফিরে এসে এলোমেলো কণ্ঠে বলল, কিছু বললে? রিহান বিদ্রুপ করে বলল, ইস, আমার বেন সাহেবের মনটা বড্ড আনচান, যেখানে যেখানে চলে যায়। মনটা শক্ত করে ধরুন, না হলে সামনে থাকা মানুষগুলো কে কী বলেছে সেটা মনোনিবেশ করতে পারবেন না তো। অবন্তী গম্ভীর কণ্ঠে বলল। আমাকে নিয়ে এতটা কষ্ট করে ভাবার জন্য ধন্যবাদ। রিহান দাঁত কামড়ে হাসলো, বলল, ওমা, কি বলেন এইসব? আপনি আমার একমাত্র বেন সাহেবা, আর আপনাকে নিয়ে ভাববো না তা কি করে হয় বলুন? আমার তো একটা দায়িত্ব আছে, বলুন। আপনার দায়িত্ব আপনার কাছে সসম্মানে পকেটে ভরে রাখুন, বের করার প্রয়োজন নেই। সেটা আমি বুঝবো। সকলে হতভম্ব হয়ে চেয়ে দেখছে তাদের কথোপকথন। কেমন জানি দুজনের মাঝে পরোক্ষভাবে খোঁচাখুচি চলছে। মনে হচ্ছে দুজনে পূর্ব পরিচিত, কিন্তু তাদের জানা মতে আজই দেখা হলো দুজনার। তাহলে এমন সাপে নেউলে সম্পর্ক হলো কখন? জোহরা বেগম সন্দিহান কণ্ঠে বললেন, রিহান এমন খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছিস কেন? রিহান জ্বলে উঠে এলো যেন। কোথায় খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছি? বুঝলাম না, তুই রেগে গেলি কেন? রিহান ঢোক গেলে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল। কোথায় রেগে গেলাম আমি? জোহরা বেগম ছেলেকে কিছু না বলে অবন্তীকে বলল, অবন্তী, তুমি যাও, ফ্রেশ হও গিয়ে। ওর সাথে কথা বলে সময় নষ্ট করো না। যারা তোমার রুমটা দেখিয়ে দিবে। যারা বলল। হ্যাঁ অবন্তী আপু, চলো। অবন্তী রিহানের দিকে তাকালো। রিহান জল শক্ত করে রেখেছে, বোঝা যাচ্ছে লোকটা আগুন হয়ে আছে রেগে। তাকে এই বাড়িতে থাকতে হলে সাবধানে থাকতে হবে, নাহলে বাঘের খাবার হতে বেশি সময় লাগবে না। রিহান দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ালো, আমাকে মিথ্যা বলার শাস্তি তোমাকে পেতে হবে মিস অবন্তী। অবন্তী ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই চমকে ওঠে। চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। রিহান পায়ের ওপর পা তুলে বিছানায় হেলান দিয়ে মনের আনন্দে ফোনে গেম খেলছে। অবন্তী অবিশ্বাস্য গলায় বলল, আপনি আপনি এখানে কি করছেন? রিহান গেম বন্ধ করে অবন্তীর দিকে এক পল তাকিয়ে বলল, দেখতে আসলাম। অবাক হলো অবন্তী। দেখতে আসলেন মানে কি? দেখতে এসেছেন?
রিহান ঘাড় বাঁকিয়ে অবন্তীর দিকে এক নজরে তাকিয়ে রইল। অবন্তী অস্বস্তি বোধ করলো। নিজের দিকে তাকাতেই আটকে উঠল। গায়ে ওড়না নেই তার। এই জন্য লোকটা এমন বেহায়ের মতন তাকিয়ে আছে। অসভ্য কোথাকার। অবন্তী তাড়াতাড়ি ওড়না নিয়ে গায়ে মাথায় দিয়ে তেজি গলায় বলল, এই, আপনি ঘর থেকে বের হন, অসভ্য লোক। রিহান বেড থেকে নেমে এগিয়ে এলো অবন্তীর দিকে। চোখে মুখে কেমন অদ্ভুত হাসি। অবন্তী 2 কদম পিছিয়ে বলল, এই, আপনার সমস্যা কি? এগিয়ে আসছেন কেন? রিহান অত্যন্ত গম্ভীর গলায় বলল, অসভ্য? কোনো কাজ না করাতে তুমি অসভ্যের ট্যাগ দিলে? তো এই ট্যাগের তো সার্থকতা আনা দরকার। অবন্তী কম্পনরত কণ্ঠে বলল, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন রিহান, আমি কিন্তু চিৎকার করব। ওকে, ডু ইট। অবন্তী পেছাতে পেছাতে ধপাস করে সোফায় বসে পড়ল। এই কোন যন্ত্রণায় পড়ল? যদি জানতো রিহান এই বাড়ির ছেলে তাহলে জীবনে এখানে আসতো না। আর মোট কথা, এই রিহানের সাথে তার আপুর বিয়ে হওয়ার কথা, কিন্তু পালিয়ে যাওয়ার জন্য জাহিদের সাথে বিয়ে হলো। আর সেই ছেলে পালিয়ে গিয়ে কিনা তার প্রেমে পড়লো। কী অদ্ভুত ব্যাপার। অবন্তী ঢোক গিলল। সে উঠতে নিলে রিহান তৎক্ষণাৎ সোফার হাতলে হাত রেখে অবন্তীকে বন্দি করে নেয়। অবন্তী ভয়ে চোখ বন্ধ করে সোফার সাথে একেবারে মিশে গেছে। দুরু দুরু করে কেঁপে উঠছে বুকের বাঁ পাশের হৃদযন্ত্রটা। রিহান ভয়রত অবন্তীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সে অবন্তীকে ভয় দেখাতে চেয়েছিল, সেটাতে সফলও হয়েছে। রিহান নাক টেনে নিজেকে সামলিয়ে ভরাট গলায় বলল, মিথ্য কথা বললে কেন তুমি? আমার পাপ না অবন্তী? অবন্তী চোখ মেলে রিহানের দিকে তাকিয়ে রিহান বলল, নিজের পরিচয় লুকানোর কারণটা কি জানতে পারি? অবন্তী রিহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিজেও সোফা থেকে দূরে সরে দাঁড়িয়ে বলল, দূরে থাকবেন আপনি আমার থেকে, বুঝলেন? রিহান শব্দে হেসে বলল, সেটা তো সম্ভব নয় বেআইন সাহেবা। নিজে থেকে আপনি পুনরায় এসে আমার কাছে ধরা দিয়েছেন, এবার তো আপনাকে এত সহজে হাতছাড়া করব না। অবন্তী চেঁচিয়ে উঠল। আপনি কে হাতছাড়া কর? রিহান তৎক্ষণাৎ অবন্তীর মুখ চেপে ধরে চাপা গলায় বলল, চুপ, একদম চুপ। কেউ আসছে এইদিকে। অবন্তী চোখ বড় বড় করে রিহানের দিকে তাকায়। মানুষটা তার অতিই নিকটে, তার উষ্ণ নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। রিহানের ডান হাতটা অবন্তীর মুখের ওপর, তো বাঁ হাতটা কোমরে। অবন্তীর শুকনো ঢোক গিলল। এমন সময় বাহির থেকে অয়ন্তীর স্বর ভেসে আসলো, অবন্তী, ফ্রেশ হয়েছিস? ফ্রেশ হয়ে থাকলে নিচে আয়। রিহান চাপা গলায় বলল, হাত সরিয়ে নিচ্ছি, সুন্দর করে ভাবির প্রশ্নের উত্তর দিবে। অবন্তী মাথা নাড়িয়ে সায় দিল। রিহান দূরে সরে যায়। অবন্তী গলা খাকারি দিয়ে চেঁচিয়ে বলল, আসছি, তুমি যাও। অয়ন্তী ঠিক আছে বলে প্রস্থান করলো। অবন্তী আর চোখে রিহানের দিকে তাকালো। রিহান হেসে হেসে বলল, ভাবিকে বলে দিই গিয়ে সবটা। অবন্তী ভ্রুকুচকে বলল, মানে কি বলবেন আপনি আপুকে? এই যে তুমি কি কি মিথ্যাচার করেছো আমার কাছে। বলে দেন গিয়েছেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিহান 2 কাঁধ নাচিয়ে বলল। ঠিক আছে। রিহান পকেটে 2 হাত গুজে দরজার দিকে এগিয়ে যায়। অবন্তী পেছন থেকে বলে ওঠে, আপনি এমন করছেন কেন? কেমন করছি? প্লিজ আপুকে কিছু বলবেন না। রিহান কুটিল হেসে অবন্তীর দিকে ফিরে বলল, বলবো না, কিন্তু তার পরিবর্তে কি পাবো আমি? কি চান আপনি? রিহান আকাশ কুসুম ভেবে বলল, বিয়ে করতে চাই। বউ ছাড়া আর কতদিন বা একা থাকবো বলো? অবন্তী হকচকিয়ে উঠল। তো করুন বিয়ে, না করেছে কি আপনাকে? পাত্রী তো রাজি হচ্ছে না। তো রাজি করার? খুব তাড়াতাড়ি রাজি করাবো, আর যদি নিজে থেকে রাজি না হয় তো জোর খাটিয়েই রাজি করাবো। বলেই দরজা খুলে বাহিরটা ভালো করে দেখে চলে যায়। অবন্তী ঢের বুঝতে পারছে এই পাত্রীটা যে সে, কিন্তু সে চায় না তার জীবনে কেউ আসুক। সে পুরো জীবনটা একা কাটিয়ে দিতে চায়। তার জীবনে ফেলে আসা এক কালো অতীত রয়েছে। এই অতীতের কথা শুনলে হয়তো রিহান তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তার প্রতি যতটুকু ভালোবাসার নাম বীজ বপন হয়েছিল, রিহানের হৃদয়ে সেটা অচিরেই বিলীন হয়ে যাবে, এটা নিশ্চিত। অবন্তী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মনস্থির করলো রিহানকে তার অতীতের চরম সত্যটা জানিয়ে দেবে।
তাতে হয়তো রিহান তার পাগলামিগুলো বন্ধ করে দেবে আর তার থেকে দূরে সরে যাবে। লিজা সারা ঘর ময়জুরে পায়চারি করছে। পাশের রুমে ছেলেপক্ষরা আছে। ছেলের মা, ছেলের বড় বোন আর ছেলে এসেছে। লিজা পর্দার আড়াল দিয়ে ছেলের মুখটা দেখার প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু লাভের লাভ কিচ্ছুই হলো না। পাত্র এমন এক জায়গায় বসেছে সেখান থেকে পেছনটা দেখা যাচ্ছে, তবে পেছনের অবয়ব দেখে মনে হচ্ছে সে কোথাও যেন দেখেছে লোকটাকে, কিন্তু মনে করতে পারছে না। কিছুক্ষণ পরেই লিজার ডাক পড়ল। লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিজেকে তটস্থ করে সালাম দিয়ে রুমে প্রবেশ করলো। চোখ তুলে ছেলের দিকে তাকাতেই মুখখানা হা হয়ে যায়, চোখের আকৃতি হয়ে এলো বড়। সে স্তম্ভিত, নির্বিকার। এই কাকে দেখছে পাত্র হিসেবে? সত্যি কি সারাফ নাকি অন্য কেউ? সারাফ লিজার এমন হতবিহ্বল মুখ দেখে বহু কষ্টে হাসি আটকে রেখেছে। বেচারি মারাত্মকভাবে শকড। সারাফ ঠোঁট টিপে হেসে নজর সরিয়ে নেয়। সারাফের বোন শিফা লিজাকে ডেকে বলল, এসো বোন, আমার পাশে এসে বসো। লিজা এখনও একই স্থানে দাঁড়িয়ে আছে। সে যেন এই দুনিয়াতে নেই। রত্না বেগম মেয়েকে এইভাবে পাথরের মতন দাঁড়িয়ে থাকতে দেখে মেয়ের কাছে এসে চাপা গলায় বলল, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? লিজা রোবটের ন্যায় বলল, মা, এই ছেলে কি পাত্র? রত্না বেগম মেয়ের কথায় লজ্জা পেল, হাসি মুখে বলল, চুপচাপ গিয়ে বস। লিজা ধীর পায়ে হেঁটে শেফার পাশে এসে বসল। ঘটক সালেহা বানু পান চিবুতে চিবুতে বলেন, কি মাইয়া পছন্দ হয়েছে? মাইয়া কিন্তু লাখি একটা। সারাফ মুচকি মুচকি হাসছে। হাসিটা যেন আটকে রাখতে পারছে না সে, যে কোনো সময় হু হা করে হেসে উঠবে। শেফা বলল, আমাদের ছেলেও কিন্তু কম নয়। লিজা আর চোখে সারাফের দিকে তাকালো। কথা অনুযায়ী সত্যিই সারাফ সব কিছুর দিক থেকে সর্বগুণ সম্পন্ন। অয়ন্তীর কাছ থেকে সারাফের সম্বন্ধে যা যা শুনেছে তাতে সারাফকে একজন দায়িত্বশীল পুরুষ বলে আখ্যায়িত করা যায়। সালেহা বেগম ছেলের দিকে তাকিয়ে চোখে ইশারা করে কিছু একটা বলেন। তিনি মেয়ে দেখে রায় দিয়ে বলেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন আপনি চাইলে খুব জলদি আমার ঘরের বউ করে নিতে চাই লিজাকে। লিজা থমকালো। কেমন জানি সবটা খুব দ্রুত ঘটে যাচ্ছে, মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত সবটা। কিন্তু সে তো এই সারাফ খারাফকে কিছুতেই বিয়ে করবে না। এর মধ্যে শেফা বলল, তাহলে ওরা দুজন একান্ত একটু কথা বলে আসুক। রত্না বেগম বলেন, লিজা, সারাফকে নিয়ে বাইরে যা। সারাফ শটান দাঁড়িয়ে পড়ে, বাইরে যাওয়ার পথে হাঁটা ধরল। লিজা অবাক হলো, মনে হচ্ছে সারাফ এটার অপেক্ষায় ছিল। লিজা অনিচ্ছা থাকা সত্ত্বেও বের হলো। সারাফ বাড়ির পেছনের পুকুরের সামনে দাঁড়িয়ে আছে। লিজা পেছন থেকে রাগী গলায় বলল, আপনার সাহস তো কম নয়, আপনি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। সারাফ এক পল লিজাকে দেখে পকেটে দু হাত গুজে বলল, সাহসের কি দেখলে এখানে? শুনুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন, কোনো প্রেম টেম আছে নাকি? একদম বাজে কথা বলবেন না। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়? সেটা আপনার না জানলেও চলবে। আপনি যেভাবে প্রস্তাবটা নিয়ে এসেছেন ঠিক সেভাবেই চুপচাপ প্রস্তাবটা ফিরিয়ে নিয়ে যাবেন। তুমি খুব অবাক হয়েছিলে না আমাকে পাত্র হিসাবে দেখে? সেটাই স্বাভাবিক নয় কি? আকস্মিক সারাফ অট্টহাসিতে ফেটে পড়ল। লিজার শরীর জ্বলে উঠল, রেগে মেগে বলল, এই, আপনি এমন বোকার মতো হাসছেন কেন? সারাফ হাসি থামিয়ে বলল, আসলে তোমার তখনকার চেহারাটা ভাসছে চোখের সামনে। লিজা বিরস গলায় বলল, আপনার এই বিচ্ছিরি 32 পাটি দাঁত ভেতরে ঢোকান, না হলে শীতের মাঝে এই পুকুরের শ্যাওলাযুক্ত পানিতে আপনাকে আমি চুবাবো। ট্রাই করে দেখতে পারো, পারো কিনা চুবাতে। লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, আপনি হঠাৎ বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন কেন? সারাফ আবেগী গলায় বলল, ভালোবাসি, তাই বিয়ে করে তোমায় আপন করে নিতে চাইছি। লিজা থমকালো। কি বলছে মানুষটা? তাকে ভালোবাসে? কিন্তু কবে, কখন তার প্রেমে পড়লো? শুধু একবার তাদের দেখা হয়েছিল, তাতেই সারাফ তাকে ভালোবাসে ফেললো? ভালোবাসা কি এতই সোজা? লিজাকে নীরব দেখে সারাফ নরম স্বরে বলল, কিছু বলবে না? লিজা ঢোক গেলে বলল, আমি বিয়ে করবো না, সে যাই হোক। বলেই প্রস্থান করলো। সারাফ লিজার যাওয়ার পানে চেয়ে রইল। ভেবেছিল লিজার মনেও হয়তো তার জন্য একটু হলেও স্থান আছে, কিন্তু তার ভাবনা ভুল। সারাফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুকুরের পানির দিকে চেয়ে রইল। লিজা ঘরের ভেতর প্রবেশ করতে নিলে মায়ের কথা শুনে থেমে যায়।
বলছিলাম আপা, আপনারা তো জানেন বাপ মরা মেয়ে আমার, অনেক কষ্টে ওকে বড় করেছি আমি। এই নিষ্ঠুর সমাজ জগতে একজন বিধবা মহিলার কতটুকুনো সম্মান দেওয়া হয় তা তো আপনি জানেন। পথে পথে মানুষরূপী জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করে যেতে হয়। কিন্তু আমি এই সমাজে বাস করা সকলে অবাঞ্ছিত কথা আগ্রহ করে আমার মেয়েটাকে বড় করেছি। এবার শুধু মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিলেই আমার শান্তি। সারা বাবার সম্বন্ধে আমি খোঁজ খবর নিয়েছি অয়ন্তীর কাছ থেকে। লিজা যখন অয়ন্তীর বউ ভাতে গিয়েছিল তখন নাকি সারাপ লিজাকে দেখে পছন্দ করে। আর আমি এখন মেয়েটাকে সারাপের হাতে তুলে নিশ্চিন্তে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই। লিজার চোখ ভরে উঠেছে নোনা জলে, ভেসে উঠছে অতীতের কালো কিছু ঘটনা। বাবা মারা যাবার পর তার মা হাড় ভাঙা পরিশ্রম করে তাকে মানুষের মতন মানুষ করেছে। কত মানুষ কত কথা বলেছে তাদের দু মা মেয়েকে, কিন্তু তারপরও মা দমে যায়নি। কিন্তু এই জীবনে সবসময় ছায়ার মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে অয়ন্তীর পরিবার। লিজার গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। সে এই বিয়েটা করবে, মায়ের খুশির জন্য এই বিয়েটা করবে। লিজা পুকুর পাড়ে আসে, ভাঙা গলায় বলল, শুনছেন? সারা পেছনে ফিরে লিজাকে দেখে হকচকে উঠল, চোখ দুটো লাল হয়ে আছে। মেয়েটি কি কান্না করেছে নাকি? কিন্তু সে তো এমন কিছু বলেনি যার জন্য আড়ালে গিয়ে কান্না করতে হবে। সারা উদ্বিগ্ন গলায় বলল, এই মেয়ে, তুমি কি কোনোভাবে কান্না করছো নাকি? আচ্ছা সরি বলছি, আমি যদি কোনোভাবে তোমায় কষ্ট দিয়ে থাকি। লিজা ডুকরে উঠল। সারাফ নির্বাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হলো কি মেয়েটার? লিজা কেঁদে কেঁদে বলল, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি সারাফ। সারাফ কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছে না। একটু আগে তো কঠোর কণ্ঠে না বলে গেল, আর এখন কেঁদে কুটে বলছে বিয়েতে রাজি। এই মেয়ের মন বোঝে তো ভারী মুশকিল। লিজার কান্নার গতি বাড়ছে। সারাফ বোঝানোর স্বরে বলল, ঠিক আছে, তোমাকে আমায় বিয়ে করতে হবে না, তাও প্লিজ কান্নাটা থামাও। না, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। সারাফ বোকার মতো বলল, ও আচ্ছা, বিয়েতে রাজি আছো, কিন্তু কান্না করছো কেন তাহলে? লিজা উত্তর দিল না, সে কেঁদে যাচ্ছে। সারাফ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল। এ কোন ছিচকাতনে মেয়ের পাল্লায় পড়ল রে বাবা? রাত 9টা বাজে। দুই বন্ধু ক্লাবে বসে আছে। সারাফের কল পেয়ে নুহাস যত দ্রুত সম্ভব ক্লাবে এসে পৌঁছায়। এসেই বন্ধুকে কয়েক ঘা দিয়েছে, এই 2 দিন ফোন বন্ধ থাকার কারণে। সারাফ শরীর মুচড়িয়ে মুচড়িয়ে বলল, শালা, এভাবে কেউ মারে? নুহাস তেতে উঠে বলল, তো তোমায় আদর করবো নাকি? তুই তোর বউকে গিয়ে আদর কর শালা। বউকে আদর করেই এসেছি। সারাফ বিস্ময় হয়ে বলল, মানে? নুহাস ভাব নিয়ে বলল, বিয়ে করেছি আমি। সারাফ চেঁচিয়ে উঠল, কাকে বিয়ে করছিস তুই? আর এই 2 দিনের মাঝে কোন মাইয়ারে বিয়ে করলি তুই? যার সাথে এইভাবে বেইমানি করতে পারলি তুই? নুহাস পড়লি। নুহাস সারাফের চেয়ারে লাথি মেরে বলল, এত চেঁচাস কেন তুই? শুনবি তো কাকে বিয়ে করেছি। নুহাস সারাফকে আদি অন্ত সবটাই বলল। সারাফ হাততালি দিতে দিতে বলল, ব্রাভো ব্রাভো, এই না হলে তুই আমার বন্ধু। কথাটা বলে সারাফ একটু এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, তা মামা, কিছু মিছু কি হয়েছে তোদের মাঝে? কিছু কিছু মানে? সারাফ নুহাসের থুতনিতে হাত রেখে ভেঙিয়ে বলল, ওরে আমার কচি খোকারে, কিচ্ছু বুঝে না জানো। নুহাস সারাফের হাত সরিয়ে বলল, হলেও তোকে বলবো কেন? ঠিক আছে, বলিস না, আমি তোকে কিছু বলবো না। নুহাস ভ্রুকুচকে বলল, কিছু বলবো না মানে? কি করেছিস তুই? বলছি তো বলবো না। আরও মারা না খেতে চাইলে চুপচাপ বল কি বলতে চাচ্ছিস। সারাফও আজকের ঘটনা খুলে বলল। নুহাস হতভম্ব হয়ে বলল, তুই তো শালা অনেক চালাক, সোজা মাইয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসে গেছিস। সারাফ কলার ঠিক করতে করতে বলল, এই জগতে চালাক না হলে চলে না, কিন্তু লিজা কান্না করলো কেন বুঝতে পারছি না। নুহাস আফসোসের স্বরে বলল, বিয়ে না হওয়ার আগে মেয়েটাকে কাঁদিয়ে রেখে এসেছিস, না জানি মেয়েটাকে বিয়ের পর কত কাঁদতে হয়। কি বললি, আমাকে বিয়ে করলেও কাঁদবে? এক কলম লিখে দিতে পারি। সারাফ রেগে মেগে নুহাসের ঘাড় চেপে ধরল। দুই বন্ধু পুনরায় মারামারিতে মেতে উঠল। জাহিন ল্যাপটপে কাজ করছে আর গুনগুন করে গান গাইছে। এতটুকু গান গেয়ে জাহিন থেমে যায় কারো পায়ের শব্দ শুনে। অয়ন্তী রুমে এসে ঢোকে। জাহিন আর চোখে অয়ন্তীকে দেখে, কিন্তু এমন একটা ভাব ধরে যে সে অয়ন্তীকে দেখেনি। জাহিন পুনরায় সরে সরে গেয়ে ওঠে, হৃদয়ে লিখেছি অয়ন্তীর নাম, হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম। অয়ন্তী এহেন গান শুনে জাহিনের দিকে ফিরে অবাক গলায় বলল,
এ আবার কেমন গান? জাহিন শার্টের কলার নাচাতে নাচাতে বলে। এটা শেখ আবরার জাহিনের স্পেশাল গান। গানটা সুন্দর হয়নি? গানটা সুন্দর, কিন্তু আপনার গলাটা জঘন্য। জাহিন স্তম্ভিত গলায় বলল। কি? আমার গলা জঘন্য? বিশেষ না হলে ফোনে রেকর্ড করে শুনতে পারেন। জাহিন মনে মনে হাসল। খুব কথা ফুটেছে তার বউয়ের মুখে ইদানিং। আগে তো একেবারে শান্তশিষ্ট হয়ে থাকতো, আর এখন সত্যি ভালোবাসা মানুষকে বদলে দেয়। জাহিন বেড থেকে নেমে অয়ন্তীর দিকে এগিয়ে আস্তে আস্তে দুষ্টুমির স্বরে বলল। এত যখন জঘন্য, তাহলে একটু মধু ঢেলে দাও, তাহলে মধু হয়ে যাবে গলা। আমি কি মধু নিয়ে বসে আছি নাকি যে আপনার গলায় মধু ঢেলে দেব? জাহিন বড় বড় কদম ফেলে অয়ন্তীর কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে বৃদ্ধাঙ্গুল দ্বারা ঠোঁট স্পর্শ করলো। ফিচেল গলায় বলল। এই তো মধু। জাহিন চোখ আবেশে বন্ধ করে অয়ন্তীর ওষ্ঠাদ্বয়ের কাছে মুখ এগিয়ে নিতে যাবে, তখনই অয়ন্তী জাহিনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে নাক মুখ খিচকে বিরক্তি গলায় বলে। দূরে সরেন তো, আপনার গা থেকে কেমন বাজে গন্ধ আসছে। বলেই হনহনীয় ওয়াশরুমে চলে যায়। জাহিন বিস্ফোরিত চোখে অয়ন্তীর যাওয়ার পানিয়ে চেয়ে রইল। সে নির্বাক হতাশ। কি বলল? তার গা থেকে বাজে গন্ধ আসছে মানে? জাহিন নিজের গায়ের ঘ্রাণ নিল। কই, যথেষ্ট সুন্দর তার গায়ের গন্ধ, তাহলে অয়ন্তী বাজে বলল কেন? জাহিনের মাথায় কিছু ঢুকলো না। এখন তো মনে হচ্ছে এই মেয়ের কাছে পিঠে সে যেতেই পারবে না। দুজন মানবী খোলা ছাদে দাঁড়িয়ে আছে মুখোমুখি। সূর্যের মিষ্টি রোদ চতুর্দিক ছড়িয়ে পড়ছে। ফুরফুরে বাতাস বইছে, গাছের পাতাগুলো ক্রমাগত ফরফর শব্দ করছে। মানবটি অপেক্ষায় আছে মানবীর কথা শোনার জন্য, কিন্তু মানবী যেন কথা বলতে ভারী দ্বিধাবোধ করছে। মানবটি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল। অবন্তী, কি বললে বলো? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? অবন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো, বলল। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? রিহান ভ্রুকুচকে বলল। হঠাৎ এই প্রশ্ন? আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা নয়। রিহান ঘাড় ঘুরিয়ে শ্বাস ফেলে অবন্তীর দিকে ফিরে বলল। আমি তোমার সম্পর্কে সত্যি এত কিছু জানি না। যদি তোমার সম্পর্কেতে আমাকে কিছু বলার থাকে তাহলে বলো। আমার অতীত সম্পর্কে জানলে আপনি আপনার হৃদয় থেকে আমার নামটা মুছে দিতে বাধ্য হবেন রিহান। রিহান ধীর গলায় বলল। কি এমন অতীত আছে তোমার জীবনে যে অতীত শুনলে আমার হৃদয় থেকে আমার ভালোবাসার মানুষটিকে মুছে ফেলবো? অবন্তীর তাচ্ছিল্যময় হেসে বলল। ভালোবাসা। তুমি আমার ভালোবাসাকে অপমান করছ অবন্তী। একটু পর আমার অতীতের কথা জেনে আপনি নিজের ভালোবাসাকে নিজে অপমান করবেন, এটা বলে যে আমি এমন একটা মেয়েকে ভালোবাসলাম। ছি। রিহানের মেজাজ চওড়া হলো অবন্তীর এইসব অবান্তর কথাবার্তা শুনে। রেগেমেগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে অবন্তীর দুই বাহু শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলল। যা বলতে চাও সবটা খোলসা করে বলো। এত ভঙ্গিতা আমার কাছে সহ্য হচ্ছে না অবন্তী। অবন্তীর চোখ ভরে উঠছে জলে। রিহান এতটা শক্ত করে বাহু ধরেছে যে ব্যথায় কুকড়ে ওঠে। রিহান অবন্তীর আর্তনাদ শুনে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আহত কণ্ঠে বলল। সরি, আমি রিয়েলি সরি অবন্তী। অবন্তী দাঁত কামড়ে ব্যথা সহ্য করে নিল। এ ব্যথা কিছুই না তার জন্য। এর থেকে 1000 গুণ ব্যথা সহ্য করেছে সে 8 বছর আগে। অবন্তী চোখ মুছে শক্ত কণ্ঠে বলল। শুনতে চান তো? তাহলে শুনুন। যখন আমার 10 বছর বয়স, তখন আমাকে মলেস্ট করা হয়। রিহান নিস্তেজ হয়ে যাওয়া কণ্ঠে বলল। কি? হ্যাঁ, এতটা বাজে আমাকে স্পর্শ করা হয় যে স্পর্শগুলো এখনো আমার গায়ে কাটার মতো বিঁধে। ইচ্ছে করে শরীরের প্রত্যেকটা অঙ্গের চামড়া ছিঁড়ে ফেলতে। জানেন, যখনই আপনি আমার কাছে সেই ভালোবাসার কথা বলেন, তখনই মস্তিষ্কের নিউরনগুলো আমাকে স্মরণ করিয়ে দেয় আমার কালো ভয়ঙ্কর অতীতের কথা। রিহান স্থির কণ্ঠে বলল। কে করেছে এই জঘন্য কাজটা? কি করবেন? মারবেন তাকে? কি করব সেটা তো তোমার না জানলেও চলবে। মরে গেছে সে, তাকে উপরওয়ালা নিয়ে গেছে। তাকে ভয়ঙ্কর মরণ দিয়েছে আল্লাহ। রিহান মৌন থাকলো। অবন্তী জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। শুনেছেন তো আমার অতীত সম্পর্কের কথা? এবার নিশ্চয়ই আপনি আর ভালোবাসবেন না, তাই না? জানি আমি,
একটা মলেস্ট হওয়া মেয়েকে কোনো সুপুরুষ মেনে নিতে। অবন্তীর কথার মাঝে রিহান তাকে সন্তর্পণে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে বুকের সাথে। অবন্তী শক্ত করে নেয় নিজের শরীর। দুজনই নীরব, শুধু ভেসে আসছে ভারী নিঃশ্বাসের শব্দ। রিহান ঢোক গেলে নিষ্পৃহ কণ্ঠে বলল, আমি তোমায় ভালোবাসি অবন্তী। আমার ভালোবাসাটা এতটাও ভঙ্গুর নয় যে তোমার অতীত শুনে ভেঙে গুড়িয়ে যাবে। রিহান থামে, পুনরায় বলল, যাদের গায়েও কলঙ্ক আছে, যেটা পুরো পৃথিবীর মানুষ জানে, কিন্তু তা জেনেও তারা চাঁদকে ভালোবাসে, এটুকুও ঘৃণা করে না। আর আমি ব্যক্তিগত চাঁদ না হয় একটু কলঙ্ক থাকলো। অবন্তী ডুকরে উঠল, বলল, আপনি কেন বুঝতে চাইছেন না রিহান? আমি সত্যিই কিছু বুঝতে চাই না। আমি শুধু এটা বুঝি, আমি এই চাঁদটা ভালোবাসি। অবন্তী রিহানের পিঠে আঘাত করে কান্নারত কণ্ঠে বলল, আপনি যখন আমার কাছে আসবেন, আমায় গভীরভাবে স্পর্শ করবেন, তখনই আমার চোখে ভেসে উঠবে ওই সকল যন্ত্রণাদায়ক স্মৃতি। আমি তোমার স্পর্শ করব না যতদিন না তুমি চাইবে, যতদিন না আমার ভালোবাসা দিয়ে তোমার এই কলঙ্ক মুছে দেব, ততদিন আমি তোমায় গভীরভাবে কখনো স্পর্শও করব না অবন্তী। শুধু রিহান বুক থেকে অবন্তীকে সরিয়ে অবন্তীর ভেজা 2 গাল নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে মলিন স্বরে বলল, শুধু তোমার ভালোবাসার অধিকারটুকু কেড়ে নিও না অবন্তী। এই অধিকারটুকু আমৃত্যু পর্যন্ত দিও আমায়। অবন্তী হু হু করে কেঁদে ওঠে। মানুষটা বেরিয়ে আসে এত বছরে জমে থাকা সকল বিষাদময় যন্ত্রণা। মানুষটা তাকে এত ভালোবাসে, তার অতীত জেনেও। রিহানই প্রথম ভাগ্যবান ব্যক্তি যে অবন্তীর কালো অতীত সম্পর্কে জানতে পেরেছে। এই ভাগ্যটা অবন্তীর পরিবারের হয়নি। অবন্তীর সাথে এই ঘটনা ঘটার পর থেকে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নিয়েছিল। কারোর সাথে তেমন কথা বলতো না, সবসময় উদাস হয়ে থাকতো। কেউ কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে চলতো। যত বড় হতে লাগলো, অবন্তী নিজেকে ভেতর থেকে শক্ত করা শুরু করলো। কিন্তু রিহান যখনই তার জীবনে আসলো, তার ভালোবাসার কথা বলতে, তখনই অবন্তী ভেতর থেকে ভেঙে পড়ল। রিহান অবন্তীর চোখের জল মুছে বলল, একদম কান্না করবে না। তোমার চোখে আমি পানি দেখতে চাই না অবন্তী। তোমার এই সুন্দর চোখে আমার জন্য অবিরাম ভালোবাসা দেখতে চাই। অবন্তী মাথা নাড়ল। আজ থেকে এই মন দেহের সাথে লড়াইয়ে সে একা নয়, রিহানও আছে সাথে তার। অবন্তী ভাঙা গলায় বলল, কথা দিন, এই কথাটা আপুকে কিংবা আমার পরিবারের কাউকে বলবেন না। রিহান অবাক হলো, বলল, মানে তারা কেউ জানে না? না, জানি না। রিহান অবন্তীকে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, একা একা এতগুলো বছর যুদ্ধ করে এসেছো নিজের সাথে। অবন্তী কাঁপা কাঁপা হাতে রিহানকে জড়িয়ে ধরে বলল, আপনি আছেন তো এখন আমার সাথে, থাকবেন না সারা জীবন? থাকবো। সারাফ তার পুরো পুলিশ টিম নিয়ে তালুকদার ম্যানশনে হাজির হয়েছে। সাবেক মেয়র খলিল তালুকদার কিছুটা অবাক হলেন নিজ বাড়িতে আকস্মিক পুলিশ দেখে। সদর দরজা খুলে দিল কাজের লোক। খলিল তালুকদার সারাফের সামনে এসে দাঁড়াতেই সারাফ বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার খলিল তালুকদার। লিপা বেগমের বুকটা কেঁপে ওঠে। আবার কি করলো তার স্বামী? খলিল তালুকদার নাক মুখ কুঁচকে বলেন, মানে কিসের ভিত্তিতে তুমি আমাকে অ্যারেস্ট করতে এসেছো? সারাফ ঠান্ডা গলায় বলল, 5 বছর আগে অরহান সাইডের মার্ডার কেসের প্রধান আসামি হিসাবে আপনার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। খলিল তালুকদার হক চকালো। কি বলছে এসব? কিন্তু নিজেকে তটস্থ রেখেই বলেন, কি আজে বাজে কথা বলছে সাই? আর কি প্রমাণ আছে যে আমি অরহান শেখের মার্ডার কেসের সাথে জড়িত? সারাফ নৈশব্দে হেসে বলল, প্রমাণ আছে, এছাড়া আরও অনেক প্রমাণ আছে আপনাকে অ্যারেস্ট করার মতো। আমি এক্ষুনি সেই প্রমাণগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডার মাঝে খলিল তালুকদার শরীর গরম হয়ে এলো। ভয়ে চিন্তায় বিপি হাই হয়ে যাওয়ার উপক্রম। টেনশনে মাথা কাজ করছে না, কি করবেন কিছুই বুঝতে পারছে না। সারাফের কথার ধরন দেখে মনে হচ্ছে এবার সত্যি আঁটোসাঁটো বেঁধে নেমেছে, আর তার বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ হাতে পেয়েছে। এর মাঝে খবর পেয়ে খলিল তালুকদারের দলবল চলে এসেছে। সাদিক সবটা জেনে সারাফকে নরম গলায় বলল, এসআই, আপনি যা বলছেন ভেবে বলছেন তো? কারণ গতবারও আব্বার বিরুদ্ধে একটা কেস ফাইল হয়েছিল আর আপনি ছুটে এসেছিলেন আব্বাকে গ্রেপ্তার করতে, কিন্তু যথাযথ প্রমাণ না পাওয়াতে সেই কেসটা উইথড্র করা হয়। এবারও? সারাফ সাদিকের কথার মাঝেই বলল,
না সাদিক, এবারের কেসটা অনেকটা জোরালো আর প্রমাণ্য। সারাফ একজন পুলিশ সদস্যকে ইশারা করলো। পুলিশ সদস্যটা বাহিরে গেল। কিয়ৎক্ষণ পরে আবারও একটা হ্যামার নিয়ে আসলো। খলিল তালুকদার আটকে উঠল, দিশেহারা কণ্ঠে বললেন, এই হ্যামার দিয়ে কি হবে? সারাফ হ্যামারটা হাতে নিয়ে তা চেক করতে করতে বাঁকা হেসে বলল, ম্যাজিক হবে। বলে স্টাডি রুমের সামনে এসে দাঁড়ালো। খলিল তালুকদার সহ সকলে পেছন পেছন আসলো। রুমটা তালাবদ্ধ দেখে সারাফ বলল, তালাটা খুলে দেন স্যার। খলিল তালুকদারের দলের একজন গর্জে উঠল এবার, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন এসআই। শুধু শুধু স্যারকে হেনস্থা করছেন গতবারের মতো। কাজের কাজ তো কিছু পারেন না। সারাফ চেঁচিয়ে উঠল। এই, তোকে এত মাতব্বারি করতে বলেছে কে রে? চুপচাপ দাঁড়িয়ে থাক। অতঃপর খলিল তালুকদারকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি যদি আমাদের সরকারি কাজে বাধা দিতে চান তাহলে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। তাই আশা করব আপনি আমাদের কাজে সাহায্য করবেন। খলিল তালুকদার চুপচাপ স্টাডি রুমের দরজাটা খুলে দিল। সারাফ ভেতরে ঢুকলো। চতুর্দিকে বুকশেলফ, তাতে বিভিন্ন ধরনের রাজনৈতিক বই। সারাফ প্রত্যেকটা বুকশেলফের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। খলিল তালুকদারের ভয়ে গলা শুকিয়ে আসছে। হাত দিয়ে কপাল আর গাল স্পর্শ করলো। সারাফ সেই বুকশেলফের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। যে বুকশেলফের আড়ালে আছে খলিল তালুকদারের দুর্নীতি কারবার। দম বন্ধ হয়ে এলো খলিল তালুকদারের, কিন্তু পরক্ষণে সারাফ সরে যেতেই দম ফিরে আসলো যেন দেহে। কিন্তু খলিল তালুকদারের দম পুনরায় বন্ধ করে দেওয়ার জন্য সারাফ বুকশেলফে থাকা বইগুলো ছুঁড়ে ফেলে মুহূর্তের মাঝেই হ্যামার দিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করে বসে বুকশেলফে। সকলে সারাফের কাজে চমকে ওঠে। খলিল তালুকদার চোখ বড় বড় করে তাকায়। শেষ 10 বছরের সকল অবৈধ মালামাল আজ সকলের সামনে উন্মোচন হয়ে পড়ল। কিন্তু এত সতর্কতা থাকার পরেও কী করে পুলিশ জানলো এই গোপন কক্ষের কথা? এই কক্ষের কথা তো সে ছাড়া কেউ জানে না। তাহলে না, ভুল, সে ছাড়া আরও একজন জানে, সে হলো কাইফ। কিন্তু কাইফের তো কোনো হদিশ নেই। তাহলে কোনোভাবে কি কাইফ তার সাথে প্রতারণা করলো? খলিল তালুকদার আর ভাবতে পারছেন না। মাথা চাপ প্রয়োগ হচ্ছে। তার শেষ বয়সটা কি তাহলে জেলে কাটবে? এসব ভেবেই হাঁটু ভেঙে চেয়ারে বসে পড়েন। সাদিক দৌড়ে এসে বাবাকে ধরে বলে, আব্বা ঠিক আছেন আপনি? খলিল তালুকদার কিছুই বলল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদিক জানতো তার আব্বার অবৈধ একটা ব্যবসা আছে, কিন্তু সেই অবৈধ ব্যবসার শিকড়টা যে এই বাড়িতেই ছিল এটা জানা ছিল না তার। সারাফ কাঠের তৈরি বুকশেলফটা ভেঙে কক্ষে প্রবেশ করলো নিজ টিম নিয়ে। পুরো ঘর জুড়ে বড় বড় কার্টুন বক্স, তার ভেতরে ইয়াবা, বিভিন্ন ধরনের ড্রাগ, আরও আছে অগণিত অবৈধ অস্ত্র, বৈদেশিক ডলার। পুরো পুলিশ ফোর্স তালুকদার ম্যানশনকে ঘেরাও করেছে। একাধিক সাংবাদিকরা এসেছে। তারা তাদের চ্যানেলে নিউজ করা শুরু করে দিয়েছে এই বিষয় নিয়ে। পুরো দেশের মানুষ খলিল তালুকদারের এই জঘন্য রূপটা দেখছে। শেখ বাড়ির টিভির পর্দায় আরহানের মৃত্যুর পেছনে কার হাত রয়েছে তার কথা সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছে। রুমা আক্তারের চোখ ভরে উঠেছে নোনা জলে। প্রথম সন্তানের হাস্যোজ্জ্বল চেহারাটা টিভির পর্দায়, কিন্তু পরক্ষণে ভেসে ওঠে 5 বছর আগে সন্তানের নাকে মুখে রক্তে ভরা নির্জীব মুখখানা। রুমা আক্তার হু হু করে কেঁদে ওঠে। জোহরা বেগম যাকে ধরে ভাঙা গলায় বলেন, শান্ত হও রুমা। ভাবি, আমার ছেলেটা তাহলে ওই জানোয়ারটা মেরেছে? আর ওর কি একবারও বুক কাঁপলো না এই কাজটা করার আগে? ওরও তো সন্তান আছে। শান্ত হ রুমা, শান্ত হ। নুহাস হাঁপাতে হাঁপাতে জাহিনের কেবিনে এসে প্রবেশ করে। ভাই, খলিল তালুকদার অ্যারেস্ট হয়েছে। জাহিন ফাইল চেক করতে করতে ভাবলেশীন গলায় বলল, জানি। কি কারণে হয়েছে এটা জানো? জানি। মানে তুমি সবটা জানো? জাহিন চোখ তুলে নুহাসের দিকে তাকালো। পুরো নেট দুনিয়াতে এখন এই সংবাদ নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু যেটা 5 বছরের সম্ভব হয়নি সেটা হঠাৎ করে কি করে? তুমি কি কোনোভাবে? তোর মন কি বলে নুহাস? আমি কথা দিয়েছিলাম চাচুকে, ভাইয়ার মৃত্যুর প্রতিশোধ নেব, আর সেটা নিয়েছে। তবে ভ্রু কুচকালো নুহাস। তবে এখন একজন বাকি রয়েছে। কে সে? সময় হলে দেখতে পাবি। এখন বাড়ি চল, পরিবারের সকলের সাথে থাকা দরকার আমাদের। আবারও বিষাদ নেমে এসেছে শেখ পরিবারে। 2 দিন পর আরহানের মৃত্যুবার্ষিকী, তারই আয়োজন চলছিল। এর মাঝে ছেলের খুনি শনাক্ত হওয়াতে ছেলের মৃত্যু শোকে আবারও জেঁকে বসে আরহানের বাবা মায়ের মনে। শুকনো ঘা আবারও তরতাজা হয়ে উঠল। জাহিনকে আসতে দেখে আজহার শেখ ভাতিজার কাছে এসে ধরা গলায় বলল, এটা কি করে হলো জাহিন?
তুমি খুশি হওনি চাচ্ছ ভাইয়ের খুনিকে ধরিয়ে দেওয়াতে? আজহার শেখ ভগ্ন হৃদয় নিয়ে বলল, খুশি? এই খুশির অর্থ কি? যে চলে গেছে সে তো আর আসবে না। জাহিন পরিবারের সকলের মুখের দিকে তাকালো। সবার মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে, বুঝলো সবাই পুনরায় ভেঙে পড়েছে। জাহিন সবাইকে স্বাভাবিক করার জন্য বলল, তোমরা যদি সকলে এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে বলো?